স্বাগত নিউজ 24 দিনের সংবাদে, সাথে আছি আমি আরিফা হোসেন। লক্ষ্মীপুর 2-এর এমপি শাহিদুল ইসলাম পাপুল সহ 4 জনের 617টি ব্যাংক হিসাব ফ্রিজ ও 92টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সিআইডির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। অন্যরা হলেন পাপুলের স্ত্রী, সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম, শালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলাম। দেশের 8টি ব্যাংকে এই 4 জনের মোট 613টি ব্যাংক হিসাব পায় দুদক। ব্যাংক হিসাবের পাশাপাশি পাপুল, তার স্ত্রী, শালিকা ও মেয়ের নামে দেশের বিভিন্ন স্থানের মোট 30.27 একর জমি ও গুলশানে একটি ফ্ল্যাটের সন্ধান মেলে। এসব সম্পত্তিও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। সুনামগঞ্জের দিরাই যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোববার বেলা 11:30টার দিকে শহরের আলতাফ স্কয়ারে এই কর্মসূচি পালন করেন তারা। বক্তারা জড়িত বাসের চালক, হেলপারকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে এই ঘটনায় শনিবার রাতে বাসের চালক ও হেলপারকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন ওই কলেজ ছাত্রীর বাবা। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দর্শক, করোনা মহামারীর মধ্যে প্রথম ধাপে দেশের 24টি পৌরসভায় ভোট গ্রহণ কাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে একটানা ভোট গ্রহণ চলবে। এই মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় আছেন সহকর্মী নয়ন বুড়া জয়, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। জয়, ভোট ঘিরে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ আরিফা। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলেই বুঝতে পারছেন নির্বাচনী যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো কিন্তু চলে যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। পৌরসভা বলতে যে সীতাকুণ্ডের একটি পৌরসভায় কিন্তু নির্বাচন হবে প্রথম দফায়, কিন্তু ইভিএমে ভোট গ্রহণ হওয়ার কারণে কিন্তু আসলে যে এখানে যারা ভোটার আছে তারাও কিন্তু খুব একটা সন্তুষ্টির কথা আমাদেরকে জানিয়েছেন। প্রার্থী রয়েছে 86 জন প্রার্থী রয়েছে, এর মধ্যে বড় 2 দলের প্রার্থী মেয়র পদে কিন্তু লড়াই করছেন। আমি একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন বুলবুল আহমেদ। আমি একটু জানতে চাচ্ছি কেমন প্রস্তুতি আপনাদের আছে, আর বিজিবি মোতায়েন হয়েছে কয় প্লাটুন মোতায়েন? ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকাল সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। সম্পূর্ণ ইভিএমের ভিত্তিতে এই নির্বাচনটি হবে। আমরা নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ইতিমধ্যেই মালামাল বিতরণ চলছে এবং কেন্দ্রে কেন্দ্রে সকল প্রিজাইডিং অফিসার মালামাল নিয়ে যাচ্ছেন। এর বাইরে আমরা পুরো সীতাকুণ্ড পৌরসভাটাকে নির্বাচনের একটা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছি ইতিমধ্যেই, এবং নির্বাচনের দিনে প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন, এবং এছাড়াও সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। সব মিলিয়ে আমরা ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ সীতাকুণ্ডে আমরা একটি ভালো নির্বাচন করব। ধন্যবাদ আপনাকে আরিফা। আপনি অবশ্যই বুঝতে পারছেন 34,000-এর বেশি কিন্তু ভোটার রয়েছে। আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, 4টা বাজলে কিন্তু ভোট গ্রহণ শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আরিফার কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসভার ভোটের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বুড়া জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আকাশপথে যোগাযোগ বাড়িয়ে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। বিমানের নতুন উড়োজাহাজ ধ্রুবতারার উদ্বোধন করে কথা বলেন তিনি। শাহালি জয় রিপোর্ট। বিমানের বহরে যুক্ত হলো নতুন উড়োজাহাজ ধ্রুবতারা। কানাডা থেকে আনা এই -400 বিমানটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের 19তম উড়োজাহাজ। আগামী ফেব্রুয়ারির মধ্যে এমন আরও 2টি উড়োজাহাজ যুক্ত হবে বিমানে। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে এই অঞ্চলকে যোগাযোগের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি আমাদের এই বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে একটা যোগাযোগ স্থাপন আমরা করতে পারবো, যেটা আমাদের হয় না। কারণ আমরা এই উপমহাদেশে বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায়, আমরা যদি শুধু আমাদের এই আশেপাশের দেশগুলির সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে। কেরানীগঞ্জে নারীদের জন্য আলাদা কারাগারেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় 20টি ফায়ার স্টেশন এবং 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন
তিনি। যারা আমরা রাজনীতি করি আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে, যেটা খুবই স্বাভাবিক। আবার এবারে 2007-এ যেটা হয়েছে যে ক্ষমতা ছাড়াও কিন্তু সবার আগে আমাকেই গ্রেপ্তার করা হয়েছিল। কাজে সেটা আমরা জানি রাজনীতি করতে গেলে এটা করতেই হবে। সরকার প্রধান বলেন, কারাগারকে সংশোধন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। যেটা শুধু কারাগারে অপরাধীদের বন্দী করে রাখা নয়, সঙ্গে সঙ্গে তাদের মন মানসিকতাগুলি পরিবর্তন করা, তাদের কিছু ট্রেনিং দেওয়া, তাদের কিছু শিক্ষা দেওয়া, এবং যাতে ভবিষ্যতে আবার বের হয়ে একই অপরাধে আবার যেন জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই কারাগারে এই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছি। এর আগে ফেনী জেলা পরিষদের চেয়ারম্যানের শপথ অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে ফিরে দেখা 2020। চলতি বছর করোনার প্রভাবে বেশিরভাগ মেগা প্রকল্প এই কাজের গতি ধরে রাখতে ব্যর্থ হয়েছে, যদিও সব প্রকল্পই চেষ্টা করেছে সাধ্যমতো। এমন বাস্তবতার মধ্যেও নির্ধারিত সময় দৃশ্যমান পুরো পদ্মা সেতুকেই সবচেয়ে অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রত্যাশা করছেন এসব থেকে শিক্ষা নিয়ে মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে যাবে দ্রুত গতিতে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। নানা প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু এখন এমনই দৃশ্যমান। 42 খুঁটির উপর দাঁড়িয়ে 6.15 কিলোমিটারের পদ্মা সেতু। করোনা সেই সঙ্গে বন্যার প্রভাব সব মিলিয়ে বিদায়ী 2020-এ 4 মাস কোনো স্প্যানই বসানো যায়নি পদ্মা সেতুতে, কিন্তু সব প্রতিকূলতা কাটিয়ে নির্ধারিত সময় ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানো শেষ। এই অর্জনটা একটা প্রজেক্টের জন্য মাইলফলক। এই কাজটা শেষ করতে পারাটা একটা বিশাল অর্জন প্রজেক্টের। চলতি বছর খুলে দেওয়া হয়েছে ঢাকা মাওয়া ভাঙা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে, যে কারণে এখন রাজধানী থেকে তুলনামূলক কাছে মাওয়া, আর নদী পার হলেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ। করোনার ছোবল বড় প্রভাব ফেলেছে রাজধানীর 3 মেগা প্রকল্প, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পে। প্রায় 2 মাস বন্ধ ছিল এসব প্রকল্পের কাজ। আমাদের যে টার্গেট অনুযায়ী আমরা 2023-এর জুনে শেষ হওয়ার কথা, আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। বিশেষ করে নিজ কর্মীদের জন্য করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ সহ নানা উপায়ে গতি ফেরানোর চেষ্টা চলেছে মেট্রো রেল প্রকল্পে। তবে উত্তরা থেকে আগারগাঁও যতটা গতিতে কাজ চলছে, ঠিক একই গতিতে এগুতে পারছে না আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ। বর্তমান যে সীমিত আকারে চলছে সেটা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। করোনার মধ্যেও আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের আশা 2026 সাল নাগাদ জাহাজ ভিড়তে পারবে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। ইনশাআল্লাহ 2026-এর ভিতর আমাদের এই বন্দর কার্যক্রম শেষ হবে। মহামারীতে ধীরে হলেও বাস্তবায়নের পথে হাঁটছে আরেক মেগা প্রকল্প চট্টগ্রামের কর্ণফুলী টানেল। এরই মধ্যে শেষ হয়েছে একটি টিউবের খনন কাজ। পুরো প্রকল্পের অগ্রগতি প্রায় 60%। নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের মতে করোনার ধাক্কায় সময় মতো মেগা সব প্রকল্প শেষ কঠিন হবে। চমৎকার একটা কাজ করার একটা মাত্রা পেয়েছিল, হঠাৎ করে ছন্দপতন হয়ে গেছে, যেই কারণে আদার দেন পদ্মা ব্রিজ অন্যান্য প্রজেক্টগুলি অনেক হোঁচট খেয়েছে এবং এই হোঁচট থেকে এখনও কিন্তু ফুল সুইংয়ে দাঁড়াতে পারে না। এইটার ধকলটা হয়তো আগামী বছরও আমাদেরকে পোহাতে হবে। পুরো বছর জুড়েই করোনার ধাক্কা সত্ত্বেও বেশিরভাগ মেগা প্রকল্পই যতটা সম্ভব কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে বটে। পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসানো বড় অর্জন হলেও বেশিরভাগ মেগা প্রকল্পে কাগজ কলমে ঠিক থাকলেও আসল বাস্তবতা সময়সীমা পেছানোর শঙ্কায়। সব মিলিয়ে তাই মেগা প্রকল্পের ক্ষেত্রে খুব একটা ভালো গেল না বিদায় 2020। প্লাবন রহমান, নিউজ 24, আগারগাঁও, ঢাকা। নির্যাতন, নিপীড়ন, দুর্নীতির লোভ এসব কৌশলে জাতিকে ঘুম পাড়িয়ে রেখেছে ক্ষমতাসীনেরা, বলছেন বিকল্প ধারা বাংলাদেশের একাংশের সভাপতি নুরুল আমিন ব্যাপারী। কিন্তু ঘুমন্ত এই জাতিকে জাগানোর ক্ষমতা নেই এ সময়ের বিএনপি বা সরকার বিরোধী অন্য দলগুলোর, বলছেন অবসরপ্রাপ্ত সামরিক, বেসামরিক আমলা, বুদ্ধিজীবীদের নিয়ে পরিষদ গঠন করে আন্দোলনের কৌশল বদলাতে হবে। নুরুল আমিন ব্যাপারীর সাক্ষাৎকারের বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত।
গণতন্ত্র দেশে আসবে, কারণ বাঙালি বি চৌধুরীর বিকল্প ধারা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী আরেকটি বিকল্প ধারা গঠন করেন 2018 সালের জাতীয় নির্বাচনের আগে যোগ দেন জাতীয় ঐক্যফ্রন্টে। আর এই পুঁজিবাদী ব্যবস্থায় এই জোটটি ফলাফল বিবেচনায় নির্বাচনে ধরাশায়ী হলেও তিনি মনে করেন তারা অংশ নিলেন বলেই ভোটাররাই এখন রাতের নির্বাচনের জ্বলন্ত প্রমাণ। এবার যে নির্বাচনটা হয়েছে, এবার নির্বাচন তো বিএনপি সহ ঐক্যফ্রন্ট গিয়েছিল, কিন্তু যার পরে কি দেখা গেল 30শে ডিসেম্বরের নির্বাচন 29শে রাত্রে হয়েছে। এই যে নির্বাচন হয় না, অর্থাৎ নির্বাচন তো করতে তারা পারলো না, নির্বাচন দিল না, এটাই কিন্তু জনগণের সামনে কিন্তু প্রকাশিত হয়ে গেল। বলছেন দুর্নীতি রুখতে যে কোনো সময় পুরো জাতি জেগে উঠবে। বাঙালি জাতিকে যেভাবে ঘুমিয়ে রাখা হচ্ছে এভাবে ঘুমিয়ে রাখা যাবে না। হঠাৎ যদি আঘাত করা হয়, জাগ্রত কেউ করতে পারে সঠিকভাবে, তাহলে প্রকৃতপক্ষে শাসকদের গদি টলায়মান করে দিবে। অন্য বিরোধী দলগুলোর প্রতি বলতে চান, বুদ্ধিজীবীদের সঙ্গে আন্দোলনের সংযোগ না ঘটলে গণতন্ত্র ফেরাতে কষ্ট হবে। আসল যে সংস্কারের পরিবর্তে আবার যদি কোনো কনস্পাইরেসি হয়, সেটা কিন্তু তাহলে বিএনপির জন্য ক্ষতিকারক হবে। কারণ আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে বিএনপি তার যে রাজনীতি, এই রাজনীতিতে তারা বাস্তব অবস্থা প্রেক্ষাপটে বাস্তব সিদ্ধান্তটা যদি তারা গ্রহণ করতে পারে, তাহলে তারা সফল কাম হবে। একটা থিঙ্ক ট্যাঙ্ক গঠন করা উচিত, যে থিঙ্ক ট্যাঙ্ক তাদের পরামর্শ দিবে, সমালোচনা করবে, ওই সমালোচনা তারা গ্রহণ করবে। এই শিক্ষক মনে করেন রাজনীতিতে লোভ ও লাভের আশা প্রকট হওয়ায় ক্ষয় হচ্ছে নৈতিকতা, বাড়ছে অবক্ষয়। আমাদের দেশে যে রাজনীতি, তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। রোববার দুপুর থেকে ডিএসসিসি এই অভিযান পরিচালনা করছে। সুন্দরবন স্কয়ার মার্কেটে প্রায় 700 অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। মার্কেটের সিঁড়ি, মার্কেটের মধ্যে চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে এসব দোকান বানানো হয়েছে। এসব অপসারণে অভিযান চলছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার কথা বলছেন ডিএসসিসি কর্মকর্তারা। ভাঙে ফেলছে, এখন আমাদের করার কিছু না, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চালাইতে পারতেছি না, খুব সমস্যা আছে। সিটি কর্পোরেশন যখন গেছে আপনারা কাগজ নিয়ে যে আমরা এটা কিনতে চাচ্ছি, আপনারা কি বলেন, তো তখন বলতেছে যে না, এটা আপনারা কিনতে পারেন, সমস্যা নাই। আমরা এটা পুনর্বাসন চাই, আমরা এটা পুনর্বাসন চাই, আমরা একটা বাসস্থান চাই, আমরা বাঁচতে চাই, করোনাকালে কোথায় যাবো? অনেক প্রতীক্ষার পর দেশে করোনা টেস্টের দ্রুত ফল পাওয়ার জন্য অ্যান্টিজেন টেস্ট চালু হলেও টেস্টের সংখ্যা সেভাবে বাড়েনি। গত 22 দিনে 29টি অ্যান্টিজেন টেস্টের সেন্টার থেকে মাত্র 1398টি টেস্ট হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৌশলগত ভুল ও জেলাগুলোয় প্রচার না হওয়ায় অ্যান্টিজেন টেস্টে সাড়া পাওয়া যাচ্ছে না। জেলা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। বর্তমানে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা শনাক্তের পরীক্ষা করা হয়। এতে পরীক্ষার ফল পেতে 2 দিন কিংবা তার চেয়েও বেশি সময় লাগে। অন্যদিকে অ্যান্টিজেন পরীক্ষা মাত্র 20 থেকে 25 মিনিটে ফল পাওয়া যায়। বহু আলোচনা ও দীর্ঘ প্রক্রিয়ার পর ঘটা করে গত 5 ডিসেম্বর 10 জেলায় চালু হয় অ্যান্টিজেন পরীক্ষা। এরপর আরও 19 জেলায় চালু হয় এই পরীক্ষা। কিন্তু দ্রুত ও সহজে ফল পাওয়ার জন্য অ্যান্টিজেন পরীক্ষা চালুর যে উদ্দেশ্য, তা মুখ থুবড়ে পড়েছে। বর্তমানে 29টি সেন্টার থেকে গড়ে প্রতিদিন প্রতিটি সেন্টারে 2 থেকে 3টি অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে। গাইবান্ধা, পঞ্চগড়, যশোর জেলায় দেখা যাচ্ছে অ্যান্টিজেন পরীক্ষায় সাড়া নেই। এসব জেলার লোকজনও এই টেস্ট নিয়ে অবগতও নয়। শুরুর দিকে যেমন ছিল 25টা 30টা করে স্যাম্পল প্রতিদিন টেস্ট হতো, এখন সেটা 15 থেকে 20-এর মধ্যে আছে। যে পরিমাণ রোগী আসার কথা, আসলে সে পরিমাণ রোগী আসছে না, কারণ অ্যান্টিজেন টেস্টের কিছু ক্রাইটেরিয়া আছে। উপসর্গ না থাকলে অ্যান্টিজেন পরীক্ষা করা হয় না। এটি পরীক্ষার সংখ্যা কম হওয়ার বড় কারণ বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। যাদের সিমটম নাই তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করা হয় না, যে কারণে যাদের কেবল সাইন সিমটম আছে তারাই পরীক্ষা করতে যায়, তাদের পরীক্ষার রিপোর্টটাই হয়, সেই কারণেই এখানে সংখ্যা কম। দেশে করোনা পরীক্ষা কম হওয়া নিয়ে শুরু থেকেই সমালোচনা করে আসছে জনস্বাস্থ্যবিদরা। অ্যান্টিজেন পরীক্ষা চালু হলে পরীক্ষার সংখ্যা বাড়বে, এমনটাই বলছিলেন তারা। কিন্তু বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। আমাদের কৌশলগত ভুলের কারণে টেস্টটা কম হচ্ছে। এটা আমরা বসে আছি যে আমাদের কাছে টেস্ট করতে আসবে, আমরা টেস্ট করি।
এরকম করলে এটা হবে না, এবং হচ্ছে জেলাগুলোতে দেওয়া হয়েছে এখানে লোকজন শুধু এমনি এটা টেস্ট করতে আসবে, তা আসলে হবে না। 2 নম্বর হলো যে এটা ইমার্জেন্সি গুলোতে সব দেওয়া উচিত ছিল। হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তির আগে করোনা পরীক্ষা লাগে, অনেকের জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন হয়। তাই ভোগান্তি কমাতে বিভাগীয় হাসপাতাল, ঢাকার বড় হাসপাতাল ও বড় ল্যাবে অ্যান্টিজেন পরীক্ষা শুরু করা জরুরি বলেও মত দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের নতুন ধরন এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, ইউরোপ, কানাডা ও জাপানেও ছড়িয়ে পড়েছে। এছাড়া জার্মানি, গ্রিস, ইতালিতে একযোগে রোববার থেকে শুরু হচ্ছে টিকাদান। নতুন করে সারা বিশ্বে আক্রান্ত হচ্ছে 4,51,000 আর মৃত্যু হয়েছে 7,108 জনের। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের নতুন ধরনটির প্রভাবে গেল কয়েকদিনের চেয়ে যুক্তরাজ্যে সংক্রমণের মাত্রা ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় বেশি। ক্রিসমাসের ছুটির পর থেকে টিয়ার 4 বিধির আওতায় লকডাউনকৃত এলাকার পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই ঘোষণায় ব্রিটেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইউরোপের বেশ কটি দেশ সহ করোনার এই নতুন স্ট্রেন ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা, কানাডা এবং জাপানেও। এ কারণে সংক্রমণ মোকাবেলায় বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জাপান। শনিবার এক সরকারি ঘোষণায় জানানো হয়, সাময়িকভাবে বিদেশিদের ভিসা অনুমোদন বন্ধ রাখা হচ্ছে, তবে অন্য দেশে থাকা জাপানি নাগরিকরা দেশে ফিরতে পারবেন। যুক্তরাষ্ট্রে এখনও প্রবল রয়েছে সংক্রমণের মাত্রা। গেল 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে 1,60,000 এবং মারা গেছে 1,408 জন। এছাড়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের খোঁজে ক্যালিফোর্নিয়া সহ বেশ কটি অঙ্গরাজ্যে গবেষণা শুরু করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এদিকে মেক্সিকোতে পৌঁছেছে ফাইজার বায়োনটেকের 42,900 ভ্যাকসিন ডোজের দ্বিতীয় চালান। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর 45 কোটি মানুষের জন্য ফাইজার ভ্যাকসিনের প্রথম চালানটি পৌঁছেছে। শনিবারই ইতালি, গ্রিস, স্লোভাকিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানিতে ভ্যাকসিনের চালান পৌঁছানোর পর রোববার একযোগে দেশগুলোতে চলছে টিকাদান কর্মসূচি। এদিকে স্যামি ক্র্যামার নামে এক পাইলট ইউরোপের যেসব দেশে ভ্যাকসিন ক্যাম্পেইন চলছে সেসব দেশের আকাশে উড়ে মানচিত্রের ওপর সিরিঞ্জের মতো একটি অবয়ব দাঁড় করিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। নাহিদ জিহান, নিউজ 24। মহামারী মোকাবেলায় কংগ্রেসে পাশ হওয়া $90,000 কোটি প্রণোদনা বিলে জরুরি ভিত্তিতে সই করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন জো বাইডেন। প্রণোদনা প্যাকেজে স্বাক্ষরে দেরি করলে ভয়াবহ পরিণতি সম্পর্কেও ট্রাম্পকে সতর্ক করেন নির্বাচিত নতুন প্রেসিডেন্ট। শনিবার এক বিবৃতিতে বাইডেন বলেন, নিজের দায়িত্বের প্রতি চরম অবহেলা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্রুত বিলে সই না করায় যুক্তরাষ্ট্রের 1,40,00,000 নাগরিক বেকার ভাতার মেয়াদ এবং সেই ভাতা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছেন। আর এই বিলকে অসম্মানজনক ও অপব্যয় উল্লেখ করে তাতে স্বাক্ষরে বাইডেনের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। সরকার বিভিন্ন রায়ের মধ্য দিয়ে আদালতকে ব্যবহার করছে। বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। রোববার সকালে সরকারি বাসভবন থেকে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে কথা বলেন তিনি। বলেন, বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয় পরাজয়ের আগেই হেরে যায়। করতে চায় এমন অভিযোগ অবান্তর। আমরা চাই বিএনপি মতো বিরোধী দল আরও শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় আসুক। জনগণ চায় বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াক। জনগণ চায় স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ছেড়ে দিয়ে বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ চেতনায় রাজনীতি করুক। রাজশাহী সীমান্তবর্তী একমাত্র গ্রাম চরখানপুর। পদ্মা নদীর ভাঙনে খানপুর গ্রামের বেশিরভাগ অংশ বিলীন হয়ে গেছে। সীমান্তের প্রত্যন্ত গ্রামে আইন শৃঙ্খলা রক্ষার একমাত্র ভরসা বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন মু খন্দকার, ক্যামেরায় ছিলেন লিটন বাবু। সকাল 10:35। আমরা এখন যাব রাজশাহীর চরখানপুরে, সেই সীমান্ত এলাকার খবর জানতে। সীমান্তে জীবনের দুঃখ গাথা প্রতিদিন বিষণ্ণ করে মানুষকে। কখনো কখনো সন্তান ধারণ করা মেয়েকে মানচিত্রের জটিল সমীকরণে চিকিৎসার অভাবে মরে যেতে দেখতে হয় অসহায় বাবাকে। গ্রামের মেয়েদের জীবন তাই ভিন্ন কষ্টে চাপিত হয়।
মরিয়ম জানান কয়েক বছর আগে সন্তান জন্ম দিতে গিয়ে সঠিক চিকিৎসার অভাবে মারা গেছে তার বাবা মার আদরের মেয়েটি। কারণ প্রসব বেদনা ওঠার পর সঠিক সময়ে গ্রাম থেকে রাজশাহী শহরের হাসপাতালে নিয়ে যেতে পারেননি গর্ভবতী ওই নারীকে। তবে সেই কান্নার পদ্মার উজানেই হারিয়ে গেছে, পৌঁছেনি কারো কাছে। ভারতের মাঠে গেলে তাড়াহুড়া করে, গুলি করে, আবার আমার ছেলে পেলে গেলে গুলি করে, সীমানাতে দাঁড় দেয় না। এদেশে চলতে চলতে খুব কষ্ট লাগে। তবুও জীবন চলছে। এই গ্রামের বাসিন্দারা গরু, মহিষ, ভেড়া, ছাগল লালন পালন ও শাকসবজি আবাদ করে জীবিকা নির্বাহ করেন। তবুও অনতি দূরের খিদিরপুর এখন শুধুই ধুধু বালুচর। ভাঙন জমি জমা ভাঙে যেয়ে একটু অসুবিধা আমাদের হয়। বর্ডার এলাকার বিজেপি না থাকলে আমরা থাকতে পারবো না। তো গ্রামের বাসিন্দারা জানান এখান থেকে রাজশাহী শহরে যেতে ভারতের পদ্মার একাংশের 400 মিটার দিয়ে যেতে হয়। ফলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তা সহজে ব্যবহার করতে দিতে চায় না। ডেলিভারি হলে পরে নিয়ে যাওয়া খুব হাঁটি নিয়ে যাওয়া খুব সমস্যা। ইন্ডিয়ার এই জায়গাটুকু যদি আমাদেরকে ব্যবহার করে দিতে আমার ফসল টসল আমাদের যাওয়া আসাটা খুব সুবিধা হয়। বিজিবির কর্মকর্তারা জানান আগামী বছর বর্ষায় এই ক্যাম্প থাকবে কিনা এই বিষয়টি নিয়ে শঙ্কিত। রাজশাহী বিজিবির অধিনায়ক বলেন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা চেষ্টা করে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন ধরনের তাদের যাতে আর্থিক অবস্থার উন্নতি ঘটে, তাদের কৃষিকাজে যাতে সফলতা পায়, এই সমস্ত যোগাযোগগুলো আমরা আমাদের মাধ্যমে আমরা করে দিই। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই জন্য বাড়ানো হয়েছে বিজিবির টহল। মৌ খন্দকার, নিউজ 24, রাজশাহী। বেসরকারিভাবে চালের আমদানি শুল্ক আগের 62.50% থেকে কমিয়ে 25% নির্ধারণ করেছে সরকার। চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারি পদক্ষেপ নিয়ে রোববার অনলাইন জুম অ্যাপের মাধ্যমে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেন বৈধ আমদানিকারকরা বেসরকারিভাবে চাল আমদানির জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র সহ আগামী 10 জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করবে। পরবর্তীতে নীতিমালার মাধ্যমে যাচাই বাছাই করে খাদ্য মন্ত্রণালয় চাল আমদানির অনুমতি দিবে। 62.5% আমদানি শুল্ক ছিল, এখন সেটাকে আমরা কমিয়ে 25% আমদানি শুল্ক, যাদের আমদানি লাইসেন্স এবং ফুড লাইসেন্স আছে, যারা বৈধভাবে আমদানি করতে চায় তারা মন্ত্রণালয়ে আবেদন 10 জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করবেন এবং খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রিতভাবে কাকে কত আমদানি করার জন্য আমরা ছাড়পত্র দিব। যুক্তরাষ্ট্রের অ্যালিয়েন্স অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে এক বন্দুকধারী গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন। হামলাকারীর প্রকাশ্য গুলিবর্ষণে আরও 3 জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন অবসরপ্রাপ্ত কিশোর। রকফোর্ড পুলিশ প্রশাসন জানিয়েছে বন্দুক নিয়ে এক ব্যক্তি হামলা চালিয়েছে ডনকার্টার লেনে। পুলিশ বন্দুকধারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে, তবে তার পরিচয় এখনও প্রকাশ করেনি। 2020 সালকে খুবই ভয়াবহ বলে বর্ণনা করেছে স্থানীয় গণমাধ্যমগুলো, কারণ এবছর যুক্তরাষ্ট্রের এই রকফোর্ড শহরে বিভিন্ন ধরনের হামলার ঘটনা এখন পর্যন্ত 35 জনের মৃত্যু হয়েছে। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।